আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 60 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হুট করে কাউকে কিছু না বলেই এভাবে চলে আসলি কেন? সব কাজ শেষ করে আসতি। কথাটা বলেই চায়ের চুমুক দিলেন সামিউল শেখ। সালমা বেগম মুখ কুচকে তাকালেন। এত কষ্ট করে গরম গরম রুটিগুলো করলেন তিনি, শেষে কিনা সামিউল শেখ ড্রয়িং রুমে এসে ইকরাকে দেখে আগে চা চাইলেন। সালমা বেগম ধারাকে নিয়ে সোফায় বসলেন। সামিউল শেখের প্রশ্নে ইকরা না চাইতেও একটু থতমত খেলো। একবার সামিউল শেখের পাশে বসে থাকা শ্রাবণের দিকে তাকিয়ে মলিন হাসে বলল, আসলে সারপ্রাইজ দিতে এসেছিলাম বাপ্পি, কিন্তু এসে তো নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। শ্রাবণের বিয়ে দিলে হুট করে আমাকে জানালেও তো পারতে বলো। সামিউল শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ইকরাও কেমন যেন হাসি দীর্ঘ করে তাকালো। দুজনের মাঝে দৃষ্টি বিনিময় হলো খুব রহস্যজনক ভাবে। সালমা বেগম খেয়াল করলেন বিষয়টা। দুজনের দিকে এক পল করে তাকিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলেন কি হয়েছে, কিন্তু শ্রাবণ কিছু জানে না। সে ঠোঁট উল্টে ঘাড় উচালো। ধারাও কেন যেন সামিউল শেখ আর ইকরার এমন দৃষ্টি দেখে চোখ শুরু করলো। গুরুতর ভঙ্গিমায় তাকিয়ে রইল। অনেকক্ষণ নীরবতার পর সামিউল শেখ বলে উঠলেন, এত দ্রুত দেশে আসার কারণ? ইকরা সহজভাবে বলল, অধিকার ছিনিয়ে নেয়া। সাথে সাথে বজ্রপাত পড়ল শেখ বাড়ির সবার ঘরে। তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালেন সামিউল শেখ। গর্জন করে বললেন, মানে? সামিউল শেখের সাথে বাকিরাও হতবাক হয়ে উঠে দাঁড়ালো। শ্রাবণ ভ্রুকুচকে তাকিয়ে রইল ইকরার দিকে। সালমা বেগম আর ধারা দুজনেই চোখ বড় বড় করে রইল। বোঝা গেল না পরিস্থিতিটা এমন হলো কেন। ইকরা একমাত্র নির্বিকার রইল। সবাই কেমন চমকে যেতে দেখে ফিক করে হাসলো। এরপর ঠোঁট বাকিয়ে হেসে বলল, রিল্যাক্স বাপ্পি, আমি তো ঠিকই বলেছি। বলো, কত বছর ধরে তোমাদের ভালোবাসা স্নেহ আদর থেকে বঞ্চিত আমি? এসব তো অধিকার আমার, সেগুলোই ছিনিয়ে নিতে এসেছি। মজা করেই বললাম, এমন চমকে যাওয়ার কি আছে? সালমা বেগম নিতান্তই সহজ সরল মানুষ, অনেকটা ধারার মতো। তাই তিনিও ভাবলেন ইকরা মজা করছে। তিনিও আবার ফিক করে হেসে সাই দিয়ে বললেন, হুম হুম নিস, তোর অধিকার বলে কথা, না দিয়ে কি উপায় আছে? বলেই তিনি আরেক দফা হাসলেন। তবে সহজ সরল উপাধি পাওয়া ধারা আজ অবুঝ হলো না। সে একটু নড়ল না জায়গা থেকে। আগের মতোই ভ্রু কুচকে রইল। শ্রাবণ আর সামিউল শেখের ক্ষেত্রেও তাই। শ্রাবণের আবার ভীষণ অস্থির লাগলো। কেন তা টের পেল না, তবে ভালো লাগছে না। সে ঠুটগুল করে দীর্ঘশ্বাস ফেলে ধারার দিকে তাকিয়ে বলল, ঘরে চলো, কথা আছে। বাবা মা, আমরা একটু ঘরে যাচ্ছি, কাপড় গুছাতে হবে। বলে ধারাকে আসার ইশারা দিয়ে উপরে ধপধপ করে চলে গেল শ্রাবণ। তার যাওয়ার দিকে চেয়ে রইল ইকরা। কেমন যেন অসহায় চোখে তাকালো। শুকনো রূপ গিলল। চাউনিটা লক্ষ্য করলো ধারা, পাত্তা দিল না। শ্রাবণের কথা মতো সালমা বেগমের অনুমতি নিয়ে ধীর গতিতে ড্রয়িং রুম ত্যাগ করলো ধারা। এবারে বসার ঘরে শুধু রইল সামিউল শেখ, সালমা বেগম আর ইকরা। সালমা বেগম স্বামীর গম্ভীর মুখ দেখে ভীত হলেন। কিছু না বলে শুধু তাকিয়ে রইলেন। ইকরার মুখেও শুধু হাসি, তার থেকে কিছুই নেই। এক মুহূর্তের জন্য তিনি সাহস জমিয়ে সামিউল শেখের দিকে তাকিয়ে মিনমিন করে বললেন, ওগো কি হয়েছে? তুমি ইকরার সাথে এভাবে কথা বলছো কেন? এসেছে ভালোই হয়েছে তো, কেন এসেছে এ আবার কেমন কথা? সামিউল শেখ ভ্রুকুচকে তাকিয়ে রইলেন। এক মুহূর্তের জন্য দৃষ্টি না সরিয়ে কঠিন গলায় বললেন, ও দেশে ফিরেছে, তা নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই আমার সালমা। কিন্তু যে মেয়েকে আমি খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, উচ্চশিক্ষার জন্য বিদেশেও পাঠালাম, সেই মেয়ে যদি নিজের বাপ, যে কিনা বাপের কোনো কর্তব্য পালনই করেনি, তার সম্পত্তির ভাগ চাইতে আমার কাছে আসে, তবে সেটা খুব লজ্জাজনক। আটকে উঠলেন সালমা বেগম। হতবাক হয়ে তাকালেন ইকরার দিকে। ইকরা এবারও শুকনো রূপ গিলে চোখ সরালো, তবে ধীর রাখতে চেষ্টা করলো নিজের মুখভঙ্গি। জোর করে আত্মবিশ্বাস রাখার প্রয়াস। সালমা বেগম যেন বিশ্বাস করতে পারলেন না। তিনি ঠোঁট ভিজিয়ে বললেন, এসব কি বলছো শ্রাবণের বাবা? তোর ইকরা এসব কেন বলবে? ও তো। সালমা বেগমের কথা শেষ করতে দিলেন না সামিউল শেখ। তার আগেই গর্জন দিয়ে বলে উঠলেন, তোমার বিশ্বাস না হলে জিজ্ঞেস করো ওকে, জিজ্ঞেস করো ওকে আমি কি দেইনি, খাওয়াইনি, পড়াইনি, নিজের মেয়ের মতো রাখিনি ওকে। কিসের অভাব ছিল ওর? কেমন মানুষ করেছে আমি ওকে? শেষে কিনা কালসাপ হয়ে উঠলো। কতটা নিকৃষ্ট মানসিকতা হলে সে বিদেশ থেকে এসে বাপের সম্পত্তির ভাগ চাইছে। সালমা বেগম এবারও অবিশ্বাস্য চাহনি নিয়ে তাকালেন ইকরার দিকে। আটকে উঠে শাড়ির আঁচল কুচকে চেপে ধরে এগিয়ে আসলেন। ইকরার সামনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে মিহিসরে জিজ্ঞেস করলেন, কিরে মা, এসব কি বলছে তোর বাপ্পি? এগুলো কি সত্যি? তোর সম্পত্তি লাগবে? ইকরা চুপ রইল, অন্যদিকে মুখ করে তাকিয়ে রইল, একটুও নড়ল না। সালমা বেগম অসহায় মুখ করে দুজনের দিকে তাকালেন। চোখের কোণে পানি এসে ভিড় করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। সালমা বেগম কখনো ভাবতেও পারেননি যে ইকরা কোনোদিন এমন আবদার করবে, এমন অধিকার চাইবে, দেশে ফিরে আসবে। ছোট থেকে নিজের মেয়ের মতো আদর যত্ন করে বড় করার এই প্রতিদান দিল। কি আজব দুনিয়া, কি আজব যুগ। তিনি কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে আঁচল দিয়ে নাক মুখ মুছে বললেন, তোর কি টাকা লাগবে ইকরা? লাগলে বল, সমস্যা নেই। কত টাকা লাগবে আমরা দেবো। তুই তো আমাদের মেয়ের মতোই, সন্তানকে টাকা দিতে আবার সমস্যা কোথায়? তুই বল মা, তোর কি টাকা পয়সা লাগবে? ইকরা এবারও চুপ রইল। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে এক নিমিষে বলল, টাকা পয়সা লাগবে না আন্টি। বাপ্পিকে বলো যেন বাবার ভাগের সম্পত্তিটা আমায় দিয়ে দেয়। আমি চলে যাব, আর কোনোদিনও কোনো কিছুর আবেদন নিয়ে আসবো না। দু পা পিছিয়ে গেলেন সালমা বেগম। হতবাক হয়ে নিজের স্বামীর দিকে তাকালেন। সামিউল শেখ ইতিমধ্যে সোফায় বসে পড়েছেন। তিনি ভীষণ ক্লান্ত। সালমা বেগম আরো ভয় পেলেন। তিনি তড়িঘড়ি করে ইকরার কাঁধ ধরে তাকে আদর করে দিয়ে তার গালে হাত রেখে মিষ্টি সুরে বললেন, এমন করিস না মা, কি হয়েছে বল আমাদেরকে। তোকে কেউ কিছু বলেছে? কোনো সমস্যা হয়েছে? টাকা পয়সা লাগলে বল আমাদের।
তবুও সম্পত্তি নিয়ে নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় দিস না। তোর বাপ পিটা সইতে পারবে না, এত বড় অকৃতজ্ঞতা সইতে পারবে না রে। এমন করিস না মা, পড়াশোনা করেছিস, শিক্ষিত মানুষ হয়ে উঠেছিস, বিবেক দিয়ে চিন্তা ভাবনা কর, আমাদের এভাবে কষ্ট দিস না। ইকরা নিজেও এবারে চোখের পানি আটকে রাখতে পারলো না। সরু রেখায় চোখের কোণে আসা সদ্য পানিটুকু আঙ্গুলে মুছে নিয়ে কোনো মতে বলে উঠলো, আমি এই জীবনে তোমাদের কাছে অনেক আবদার করেছি, ছোট থেকে সবকিছু দিয়েছিলে আমায়। বিদেশে যাওয়ার আগে যখন জিজ্ঞেস করেছিলে আমার কি লাগবে, তখন আমি কিন্তু বলেছিলাম আমার যেটা লাগবে সেটা আমি সময় মতো ঠিক চেয়ে নেব তোমার কাছে। তোমরাও কথা দিয়েছিলে যে সেটা আমায় তোমরা দেবে, অথচ তোমরা নিজেই বেইমানি করেছো আন্টি। তাই থেমে গেল ইকরা, গলা ভেঙে আসছে কান্নাই। কোনো মতো চোখ মুছলো। সালমা বেগম অবুজের নেই তাকালেন সামিউল শেখের দিকে, কিন্তু ভদ্রলোক নিজের কপালে আঙুল চেপে হতাশ হয়ে বসে আছেন। সালমা বেগম আবারও জিজ্ঞেস করলেন, আমরা কখন বেইমানি করলাম রে ইকরা, সম্পত্তির কথা? সালমা বেগম থামিয়ে দিয়ে ইকরা এবার জোর গলায় বলে উঠল, কোনো সম্পত্তি চাই না আমি আন্টি, কোনো কিছু চাই না। আমি টাকা পয়সা সম্পত্তি এসবের কোনো লোভ নেই আমার শুধু একটা জিনিসের লোভ ছিল, একটা জিনিসেরই তীব্র লোভ ছিল আমার, এই বাড়িটার, এই পরিবারটার, এই পরিবেশ, এই ঘর, তুমি, বাপ্পি আর আমার শ্রাবণ, তোমাদের প্রতি আমার লোভ ছিল আন্টি। সালমা বেগম সন্দিহান দৃষ্টিতে তাকালেন। ইকরা এবারে নিজ থেকেই কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি যখন থেকে বুঝতে শিখেছি, যখন থেকে বড় হয়েছি, তখন থেকে চেয়েছি সারাটা জীবন এই বাড়িতে থাকতে। তোমাদের ছেড়ে অন্য জায়গায় যেতে হবে ভাবলে আমার বুকটা ধপ করে উঠতো। আমি কখনো চাইনি তোমাদের রেখে চলে যেতে। তোমাদের প্রতি মায়া এসেছিল আন্টি। সবচেয়ে বেশি কার মায়ে পড়েছে জানো? শ্রাবণের মায়ায় পড়েছি আমি। এ পর্যায়ে ইকরার কাঁধে হাত রেখে নিজের হাত ছিটকে সরিয়ে নিলেন সালমা বেগম। চোখ বড় বড় করে অনুভূতি শূন্য হয়ে তাকালেন ইকরার দিকে। সামিউল শেখ মেজর দিকে চোখ রেখে বিড়বিড় করলেন, বললেন, এক ছেলে জন্ম দিয়েছি আমি, ভুল করে নায়কের মতো হয়েছে, না জানি আরো কত মেয়ের মনে মনে পছন্দ করে বসে আছে। সালমা বেগমের হাত সরিয়ে নিয়ে দেখে নিজের কাঁধের দিকে তাকিয়ে বাঁকা হাসলো ইকরা। চোখ পানি নিয়ে তাচ্ছিল্য করে বলে উঠলো, বিশ্বাস করো আন্টি, এই কথা শুনে বাপ্পিও ঠিক একইভাবে আমার কাঁধ থেকে ভরসার হাত উঠিয়ে নিয়েছে। কিন্তু তোমরা বুঝলে না, আমার অনুভূতি বুঝলে না। সারাটা জীবন এত কিছু দিয়ে এসেছো, শেষ সময় নির্লজ্জের মতো এমন একটা জিনিস চাইলাম যে তা না পেয়ে সবকিছু বৃথা। সালমা বেগম এখনো কিছু বলতে পারলেন না, হতবাক হয়ে তাকালেন স্বামীর দিকে। এই সময়ে এসে তিনি বিভ্রান্তিতে পড়লেন, মাথা কাজ করা বন্ধ করে দিল এক মুহূর্তের জন্য। এসব কি হচ্ছে? তো ধন্যবাদ সবাইকে, অনেকদিন পর দিলাম, তবুও ছোট পার্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী পার্ট এলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সবাই সেখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আগামীকালকের মধ্যে আরেকটি পার্ট চলে আসবে। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।